হ্যাঁ গিয়ে দেখি 2 টাকা তরকারি কিনতেছে জিয়াহার ইয়ারটার বাটটার দইরেই একটা মুখি দিয়া রাইফেলটা লয়ে লইলাম, রাইফেলটা লই হারে ঘুরাই একটা বাড়ি দিলাম, রাইফেল দিয়া ঘুরাই একটা বাড়ি দিলাম। হ্যাঁ ছিটতে পড়লো। রাস্তা একটা ইয়ে ছিল, ব্রিজ ছিল, ওই ব্রিজের নিচে পাকিস্তান হায়নাদার বাহিনী এরা গাড়ি থামাইলো, গাড়ি থামাইয়া গাড়িতে আমাদেরকে নামাইলো। আমি আবার বুদ্ধি করে একটা আইডি কার্ড রেডি করে নিয়েছিলাম, যেন আমি ব্যবসার জন্য নরসিংদী যাইতেছি। আমার কথা হইলো সব রাজাকার না, সব রাজাকারই বাঙালির ইয়ের জন্য নিধন করার জন্য রাজাকার হয় নাই। কিছু কিছু রাজাকার আছে, 2-4 জন রাজাকার আছে, তারা বাঙালির উপকারের জন্যই রাজাকারে গেছে এবং রাজাকারের ভূমিকা পালন করছে। নদী ওপার থেকে একটা গুলি আইসে আর এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে পিছন দিয়ে বেরিয়ে গেছে, সাথে সাথে দিয়ে ব্রিফিং দিয়ে কয় চলেন, এখন আর সময় নাই, আমরা একবারে এখনই আক্রমণ করি। এটা করে আমরা সব পাতালে অস্ত্র শস্ত্র লই একটা তাক কইরা, সম্পূর্ণ তাক কইরা রওনা দিলাম। স্বাধীনতার আজ প্রায় 54 বছর। এই 54 বছরে আমরা অসংখ্য বীর মুক্তিযোদ্ধাদেরকে হারিয়েছি। তো ঢাকা ক্যানভাস 2020 সাল থেকে নিয়মিতভাবে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হিজলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন আহমেদ। আজকে আমরা জনাব আলাউদ্দিন আহমেদের সেই বীরত্বগাথা, মুক্তিযুদ্ধের গল্প শুনব। কি ছিল তার যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা, কি ছিল তার চ্যালেঞ্জ এই যুদ্ধের অংশগ্রহণ করার ক্ষেত্রে। সম্মানিত সুধী, আমাদের এই হিজলা গ্রামে 12 জন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আজকে আছে মাত্র 4 জন। হয়তো কিছুদিন পর তারাও থাকবে না। তা আমাদের নেক্সট প্রজন্ম তাদেরকে কিভাবে চিনবে বা কিভাবে জানবে যদি আমরা তাদের স্মৃতিগুলো ধরে না রাখি? তাদের এই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই ঢাকা ক্যানভাস নিয়মিতভাবে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে। তেমনি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন আহমেদ। যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণাটা আপনার ভিতরে কিভাবে আসলো এবং কিভাবে কাজ করলো? আসলে কি এই কথাটা বলতে গেলে অনেক পিছনে যেতে হয়। তখন আমরা ইয়ং যুবক, 22-23 বছর বয়স। আমরা তখন প্রায় মোটামুটি মুক্তিযুদ্ধের জন্য সবসময় আমরা প্রস্তুত ছিলাম, কারণ আমাদের অন্তরে ঢুকাই দেওয়া হয়েছিল এই দেশটারে মুক্ত করতে হবে। তখন আমরা ধারণা করলাম যে শেখ মুজিবের নির্দেশেই আমরা মুক্তিযুদ্ধটা চালিয়ে যাবো ইনশাল্লাহ। এইখান থেকে আমরা মোটামুটি একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে আসছে, ফিলিংস আসছে। তারপরে আস্তে আস্তে দেশও উত্তাল, দেশ বিভিন্ন ধারণ করতেছে। তখন আমরা মোটামুটি মনে মনে রেডি করে নিয়েছিলাম যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব, এবং এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমরা এই পূর্ব বাংলাকে বাংলাদেশ রূপে গঠন করার একটা ইচ্ছা আমার মনের মধ্যে, হানাদার মুক্ত করব, এবং এটা আমাদের খাঁটি বাংলাদেশ হবে এবং বাংলাদেশের জনগণের যে অধিকার, সেই অধিকার আমরা নিশ্চিত করব। জি, সেই লক্ষ্য নিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলাম। তখন অলরেডি তারা তখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছিল, যার জন্য আমরা বাধ্য হয়েই তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে। আপনি কখন এবং কোথায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, এবং এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনার সবচাইতে কার ভূমিকা বা অনুপ্রেরণা আপনার বেশি কাজ করেছে? দেশটা তখন স্বাধীনতার জন্য মানুষ মুক্ত পাগল হয়ে গেছে। চতুর্দিকে শুধু স্বাধীনতার ঘোষণা আসতেছে, স্বাধীনতা ভোগ করতেছে, আমরা পাকিস্তানের থেকে এগেনস্টে যাইতে চাই, এরকম চতুর্দিকে আলোচনা হইতেছে। তখন আমরা এই মুক্তিযুদ্ধ যাওয়ার জন্য মোটামুটি উদ্বুদ্ধ হইলাম। এইখানের মধ্যে আমাদের প্রায়ত কুদ্দুস মাস্টার সাহেব, আব্দুল হক, এই ডাক্তার আবু সিদ্দিক, এই গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ আছে, তারা উৎসাহ দিতে লাগে। এখনও এইখানে বৈশা থেকে লাভ নাই, মুক্তিযুদ্ধ যাইতে হবে, মুক্তিযুদ্ধ করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। সেই হিসাবে তাদের কথা অনুযায়ী আমরা কি উদ্বুদ্ধ হইলাম, এবং উদ্বুদ্ধ হইয়া তখন আমরা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিলাম।
আপনি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এবং আপনারা কোথায় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন? 1971 সন দেশটা তখন সম্পূর্ণ টালমাটাল অবস্থা। যারা যুবক আছে আমরা ইন্টারমিডিয়েট ডিগ্রি মেট্রিক পাস করছি, আমরা সবাই মোটামুটি একসাথে বসলাম যে আমরা এখন কি করতে পারি, দেশের জন্য আমরা কি করতে পারি। বৈশা একটা সিদ্ধান্ত আসলাম, কে কে যাইতে চাও, ভারতে যাওয়ার তো একটা আছে, সুবিধা আছে, কে কে যাইতে চাও। তখন আমাদের মধ্যে 8-9 জন মানে আসিল, এরা মোটামুটি 2 জন না 3 জনে রাজি হইল যে আমরা সরাসরি ভারত যেতে চাই। কিন্তু যেই দিন আমরা তারিখ করলাম, সম্ভবত সোমবার ছিল, যে আজকে রাত্রি আমরা চলে যাব, তখন ওই দিনকার আর কেউ রেডি হয়ে আসে না, কাউকে পাওয়া যেতেছে না। তখন আমি একা হিজলা থেকে আমি একাই প্রস্তুতি নিলাম, আমি একাই যাব, তোমরা যদি না যাও তাইলে আমি একাই যুদ্ধে যাবো ইনশাল্লাহ। এটা কই আমি ওই দিন রাত্রে ঘর থেকে বাড়ি গেলাম। মজিবুর আমার সাথে গেল, মজিবুর আমার এলাকা পর্যন্ত দিয়ে আইসা পড়ছে বাড়িতে। তখন আমি ওইখান থেকে রওনা দিলাম, গাড়িতে রওনা দিলাম, ইয়েতে যাব নরসিংদী গেলাম, গাড়িতে নরসিংদী গেলাম। রাস্তার মধ্যে আবার ব্যারিকেডে পড়লাম। রাস্তা একটা ছিল, ব্রিজ ছিল, ওই ব্রিজের নিচে পাকিস্তান হানাদার বাহিনী ওইখানে ছিল। এরা গাড়ি থামাইলো, গাড়ি থামাইয়া গাড়িতে আমাদেরকে নামাইলো। আমি আবার বুদ্ধি করে একটা আইডি কার্ড রেডি করে নিছিলাম, যেন আমি ব্যবসার জন্য নরসিংদী যাইতেছি। তখন ওই আইডি কার্ড ওইখানে শো করলাম। আইডি কার্ড শো করার পরে আমাকে মোটামুটি আলাদা করে রাখলো এবং শেষে আমার ছেড়ে দিল, আপনি যান। তখন আমি আবার গাড়িতে গেলাম, গাড়ি অলরেডি সাইডে 2 জন না 3 জন রেখে দিল, আর বাকি সব ছেড়ে দিল। তখন আমি ইয়েতে গেলাম, নরসিংদী গিয়ে এক নৌকা যুগে গেলাম। শিকান্ডিকা একটা গ্রাম আছে এই বর্ডার সাইডে, ওই গ্রামে গিয়ে পৌঁছলাম। সারা রাত, সারা দিন, বিকাল সন্ধ্যা রাত 7টার দিকে মনে হয় ওইখান দিয়ে নৌকাতে। খাওয়া দাওয়া নৌকার মধ্যেই, এই শুকনা খাওয়া লয়ে গেছি কিনা সাথে নিয়ে গেছি। মোটামুটি নৌকাতে এই শুকনা ক্ষুধা লাগলে শুকনা রুটি খাই নিছি, ওই বোতল ভরা পানি নিছি, খাইছি। যাই হোক সন্ধ্যার সময় 7টার দিকে ওইখানে গিয়ে পৌঁছলাম। ওইখান থেকে পৌঁছার পরে ওই যেই বাড়িতে গেলাম এখানের একটা ঠিকানা আবার এখান লয়ে গেছিলাম। তো ওই বাড়িতে গিয়ে উঠলাম, জিজ্ঞাসা করতে করতে ওঠার পরে ওই লোকেরা আমার সমাদর করলো ভালো, এরা আপ্যায়ন করলো ভালো, আমাকে খুব সুন্দরভাবে ওই রাত্রটা এখানে রাখছে, ভরপুর খাওয়াইছে, ভাত খাওয়াইছে, রুটি খাওয়াইছে। আমি একা গেছি মাত্র। আমি একা। তো এই খাওয়া দাওয়া কইরা সকালবেলা যখন হয়েছে, সকালে আবার নাস্তা খাইছি। নাস্তা খাইয়া কয় আপনার তো অনেক, আপনি কই যাইবেন? আমি কই আমি তো এইরকমের যাইতে চাই, ভারতে যাইতে চাই, আমি কীভাবে যাইতে পারি আপনারা দিক নির্দেশনা দিলে আমার ভালো কয়। তাইলে আপনি ওই যে সামনে বাজার আছে, বাজারে যান, বাজারে গিয়ে দেখবেন আরও বহুত লোক আছে, যাবেন না, ওদের সাথে চলে যাবেন। হ্যাঁ ঠিক হয়ে আছে। ওই বাজার গেলাম যখন, দিয়ে যে 13-14 জন আরও রেডি হয়ে রয়েছে যাওয়ার জন্য। তখন ওই 13-14 জনের সাথে আমিও একজন গিয়া জয়েন করলাম। জয়েন কইরা মুক্তিবাহিনীর একটা কমান্ডার আছিল না, হ্যাঁ আসছে, এসে কইছে ঠিক মতন লয়ে যেও, রাস্তায় যেন কোনো অসুবিধা না হয়, একবার লয়ে যাও। তখন আমগর লইয়া এক 56 নৌকা নাম বলতেছে, এই নৌকা দিয়া রওনা দিলাম। এই সন্ধ্যার দিকে গিয়া শুকনায় গিয়ে উঠলাম। তো ওইখানে ওইটা তারপরে রাজাকারের সাথে দেখা হইল। রাজাকারের একটা গ্রুপ আছে ওইখানে, ওইখানে হারা ডিউটি করে। ওই ব্রিজ, এই যে ব্রিজ এখানে গিয়া জনগণ যেখানে গিয়া নামে ওইখানে হারা ডিউটি করে। তো রাজাকারের সাথে দেখা হইল। রাজাকার আসলে হারা রাজাকির কেন আমিও বলতে পারব না, খুব সহযোগিতা করলো। আপনারা তো এমনি যেতে পারবেন না, এই 10-15-20 মিনিটের ভিতরে হয়তো পাকিস্তান বাহিনীর দিকে এসে পড়বো, গাড়ি নিয়ে আসতে সেকেন্ড লাগে, এসে পড়বো। তো আপনারা এক কাজ করেন, এই যে আমাদের এখানে বাংকার আছে, এই বাংকারে গিয়ে পয়সা থাকেন গিয়া, আমরা সময় মতন দিব, পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ড বলে দিল চন্দ্র কইলে আপনার বাড়িয়ে যাবেন, সূর্য কইলে আপনার আর
এখান থেকে বাড়িবেন না। তো আমরা অপেক্ষা করতেছি চন্দ্র সূর্যের জন্য এই বাংকারে বসে বসে 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে দিছে, লাইন দিছে চন্দ্র। উঠে আসলাম, উঠে আইসা স্বার্থ বানিয়ে তাড়াতাড়ি জলদি ইয়াতে যান, আবার বাংকারে যান। এই আইসা পড়তেছে এরা, আবার আসতেছে, ফিরে আসতেছে। তো গিয়া বাংকারে গিয়ে আবার ফিরে নিলাম। এবার আর কোনো দেয় না, সংকেত দেয় না। সংকেত না দিতে একদিন গেল, এই রাত্র গেল, এরপরের দিন দুপুরে আইসা পড়লো, সংকেত পাই না। কী অবস্থা, কেমনি কী করি? সংকেত না পাইতে সন্ধ্যার আগে এরা সংকেত দিল। সংকেত দিতে উঠে আসছি, তাড়াতাড়ি ব্যাক করেন, আপনারা তো যাইতে পারবেন না, কারণ আপনাকে অবস্থান সম্বন্ধে এরা যাই না গেছে গা। কারণ এই জায়গাটা করে ফেলেছে, ঘেরাও করে ফেলাইছে, যাইতে পারবেন না, ব্যাক করেন তাড়াতাড়ি। তখন আমার সাথে ওই হ্যানেরও একটা মুক্তিযোদ্ধা ছিল, হ্যাঁ না ব্যাক করানো লাগবো, চলেন তাড়াতাড়ি ব্যাক করি। তো আমরা ব্যাক করে আসা পড়লাম। আবার ও তখন তো আর নৌকা ছিল না, এই পানি ভেঙ্গে রওনা দিছি। এই ব্যাক করে আবার ওই আগের জায়গায় আসলাম, ওই শিকানিয়া। এখানে আইসে আমরা আবার রাত্রে খানা দাওয়ান খাইলাম। খাইয়া আর কী করবো, খারাপ এই মুক্তি বাহিনী যারা আছিল, প্রশিক্ষণরত যারা আছিল, তারা কইল না আর যাওয়ার দরকার নাই, রিস্ক নেওয়ার দরকার নাই, চলেন আপনাদের আমরা প্রশিক্ষণ দিয়া দেশি কাজকর্ম। তো ওনার কথা মতো আমরা ওইখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে আবার ঢাকায় আইসা পড়লাম। ঢাকায় এসে পড়লাম, একদিন পর ঢাকায় এসে পড়ছি। তখন ঢাকায় এসে পয়সা 11 ফর্ম কই আমগানো তো মুক্তিযোদ্ধা আছে মন্টুবের গ্রুপ। তখন আমগানা আইসা পড়লাম। আইসা পইরা তারপরে ওই যে আবার করে ডাকাইলাম, বলে আমি তো গেছিলাম, আমি তো এরম বাংকারা থেকে সিদ্ধার দিন তো যাইতে পারি নাই। তো এখন আমগরে কইছে, যারা মুক্তিযোদ্ধা ছিল তারা কইছে যে আপনারা দেশেই প্রশিক্ষণ নিয়ে দেশে যুদ্ধ করা শুরু করবেন। তো এখন চলো আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি। সংগঠিত করলাম। কয়জন হইল? 3 জন 4 জন হইলাম আমরা। মুজিবুর, শরীফ, আমি, আর হইল আরেকটা ছিল আবদুল্লাহ। আবদুল্লাহ মধ্যে যায় নাই, তারপরেও তখন আসিল। তখন মন্টু পুজিমতে পুরা সহযোগিতা করছে। কিন্তু এর স্বাধীনতার পর যখন স্বাধীন দেশে এর পরের দিনই গেছে কুয়েত, আর ওই মুক্তিযুদ্ধের কোনো সুবিধা হারা ভোগ করতে পারেনি। আচ্ছা, আমরা তো জানি যে আমাদের গ্রামে আরো বেশ কিছু মুক্তিযোদ্ধা ছিল। তারা আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব রমজান আলীর নেতৃত্বে তারা ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই বিষয়টা সম্পর্কে আপনার মূল্যায়ন? ওই বিষয়টা আমরা তো আর ওই রমজান আলীর সাথে যাইতে পারি নাই। রমজান আলী আমাদের সাথে যোগাযোগ করে নাই, না কইরা জাগরে পাইছে শরবত আলী, রমজান আলী, বারেক, মুক্তার, আঙ্গুই মুরাতে নেই, এই কয়েকজন নিছে। এরা এই কয়েকজন আরও এলাকার আরও কয়েকজন ছিল, মোটামুটি এরা 9 জন ছিল। ওই গ্রুপে 9 জন ছিল। 9 জন ছিল। ওরা প্রথম দিকে চলে গেছে, এরা আগে গেছে। হ্যাঁ, আগে গেছে, আরো 15 দিন আগে গেছে আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা 15 দিন পর, আমি 15 দিন পরে। আপনাদের যে ঘটনাটা এটা হচ্ছে আরো 15 দিন পরে। আচ্ছা। তারপরে তো হেরা গেল, হেরা তো মোটামুটি প্রশিক্ষণ নিছিল এখানে গিয়ে। আমরা প্রশিক্ষণ নিছিল, কিন্তু আমরা তো আর প্রশিক্ষণ নিতে পারি না। আমি প্রশিক্ষণ নিতে পারি না। অনেক চেষ্টা করেছেন, বাট শেষ পর্যন্ত প্রশিক্ষণ নিতে পারি নাই। প্রশিক্ষণটা নিছি এখানে এসে। কোনো মাই তার সন্তানকে মুক্তিযুদ্ধে যেতে দিতে চাইতো না, যার আদরের সন্তান মুক্তিযুদ্ধে চলে যাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে। বাট আপনার ক্ষেত্রে এই ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি ছিল? ভাষাকে আপনি কিভাবে ম্যানেজ করেছেন? ভাষাকে কোনোভাবেই ম্যানেজ করতে হয় নাই। মা তো কিছুতেই দিবে না, বাবাও তো একই কথা। কিন্তু আমরা তো অসচ্ছল ছিলাম, পরিবারটা ছিল অসচ্ছল। তখন আমি কইলাম, দেখেন যে ইয়ের জীবনের চাইতে, ভিক্ষুকের জীবনের চাইতে যুদ্ধ করে মরে গেলা অনেক সাফল্য জীবন মনে করি। তখন এর মার কাছে বলি নাই, বাবার কাছে বলি নাই। যেই রাত্রে চলে যাবো কারো কাছে বলি নাই, বাইরের কাছে বলি নাই, কারো কাছে বলি নাই। ওই রাত্রে একা একা মজিবুর রইলে আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, যে বাইরে গেলাম। আমি তো তখন চাকরি করি, আমার কাছে মোটামুটি রাস্তার টাকা আছে, খরচার টাকা আছে।
এই টাকা পয়সার জন্য কার কাছে চাইতেও নাই। আমি এই টাকা পয়সা নিয়ে একটা এই 2টা প্যান্ট লইছি, একটা পিনছি আর একটা হাতে রাখছি, আর কিছু নেই। স্যার, আমরা জানতে চাচ্ছি যে যুদ্ধ চলাকালীন সময় আপনার এমন কোনো স্মৃতি মনে পড়ে যে স্মৃতিটা আপনাকে খুব বেশি কাঁদায় অথবা আপনাকে অনেক বেশি আনন্দিত করে, অথবা স্মরণীয় কোনো ঘটনা এমন কিছু কি আছে আপনার যুদ্ধ চলাকালীন? অবশ্যই আছে। আমরা যখন যুদ্ধকালীন এখানে ইয়াতে যুদ্ধ করছি, ফিল্ডে যুদ্ধ করছি, এরকম ঘটনা কয়েকটাই আছে। আর কাইন্ডলি যদি আমাদের একটা বলেন। তাইলে বলি আস্তে আস্তে। 1971 সন নূর ইসলাম ছিল আমাদের রাজার গ্রুপের একজন কমান্ডার। তো আমরা সাধারণত নূর ইসলামের সাথে বেশি সময় কাটাইতাম। তো নূর ইসলামে কইল কি, কয় চলো একটু জিঞ্জিরা যাবো আজকে। কেন জিঞ্জিরা যাবো? কয় ওইখানে একটা একটা কেরোসিনের গুদাম আছে, ওইটা আমরা আজকে করবো, আক্রমণ করবো, নিয়ন্ত্রণে নেব। তো এইটা হিসাব করে কইলো। তা আমরা কয়েকজনের রওনা দিলাম নূর ইসলামের সাথে, আমি শাহজাহান, নূর ইসলামের ভাই শাহজাহান। সম্ভবত আমরা দুজনেই গেলাম এর সাথে। জিঞ্জিরার দিকে রওনা দিছি। তো জিঞ্জিরা গেলাম, জিঞ্জিরা গিয়ে পৌঁছার পরে জিঞ্জিরা নাইমে এই নূর ইসলাম যে কোন দিকে গেল বিশ্রায় আর আমরা পাই না। হ্যাঁ, আমাকে কোনো ইনফরমেশন দিয়েও যায়নি। আমরা গেলাম ওই থানার দিকে, আন্তাজি কোন দিকে যাবো। ইয়াই কইলে শাহজাহানে কয়, হ্যাঁ কোন দিকে জানি গেছে হ্যাঁ ঘুরে আসুক, আমরা থানার দিকে যাই। তো থানার দিকে রওনা দিলাম। থানার দিকে রওনা দিয়া তখন বেলা সম্ভবত 10:30 11টা এরকম সময়। থানার দিকে রওনা দিয়ে গিয়া ইয়ার বাজারের সাইডে গেলাম, জিঞ্জিরা বাজারের সাইডে। হ্যাঁ, গিয়ে দেখি 2 রাজাকার এই তরকারি কিনতেছে। রাজাকার যে আপনারা কিভাবে বুঝলেন? ওই যে সাথে অস্ত্র আছে, সাথে রাইফেল আছে দুজনের। রাজাকারদের কি মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা না, রাজাকার। ওরা অস্ত্র রাখতো? হ্যাঁ, অস্ত্র একটা রাইফেল থাকতোই সবসময়। এটা কি পাক বাহিনী ওদেরকে দিয়ে রাখতো? পাক বাহিনী দিয়ে রাখতো। আচ্ছা আচ্ছা। তো এই কান্দের মধ্যে অস্ত্র, হ্যাঁ এই তরকারি কিনতেছে। তা আমি শাহজাহান কইলাম কি আরে একটা সুযোগ যায় আমগো, যে এই রাজাকারের অস্ত্র যদি আমরা এটা 2টা অস্ত্র ছিনাই নিতে পারি, তাইলে আমরা মোটামুটি একটা শক্তিশালী হই। তো কেমনে পারবি? আমি তোর কিছু করানো লাগতো না, আমার এই বিষয়ে ট্রেনিং আছে, আমি একজনরে কায়দা করে ফেলামো, আর তুই খালি পাবলিক লিয়ে হিডা রেখা দাবি, দেউরান্তি দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কইয়া মোটামুটি করলাম, রাজি করাইলাম। দেখে ইন্ডিপেন্ডেন্ট দেখলাম যে একটা রাজাকারে তরকারি কিনতেছে, আর হ্যাঁ একটু দূরে গেছে, মানে সামনে গেছে আর কি কিনতে গেছে। আমি করলাম কি, গিয়ে প্রথম অবস্থায় গিয়া আমার অত্যধিক সাহস ছিল, তখন তো যুবক মানুষ, 23-24 বছর বয়স। গিয়া হার বাটটা দইরেই একটা মুখি দিয়া রাইফেলটা লইলাম, রাইফেলটা লই হারে ঘুরাই একটা বাড়ি দিলাম, রাইফেল দিয়া ঘুরাই একটা বাড়ি দিলাম। হ্যাঁ, তৃতীয় ফরলো, তৃতীয় ফরসে হ্যাঁ ফরা দেখিয়া আমি রাইফেল দিয়ে আর সাজান দেখলাম তাড়াতাড়ি আয়, আমরা বাগিয়ে হেঁটে না। এটা লইয়া আমরা তাড়াতাড়ি পাকলাম। আর জনগণটা করলাম, তোমরা একটু সর, এখন একটা এই রাইফেল চিন্তাই গেছে, এখন হয়তো এরা আটকও করতে পারে, আক্রমণ করতে পারে, তোমরা একটু সাবধানে থাকো। এটা করে দৌড়াই আমরা আইসাতে। আর ওই যে আরেকটা যে একটু দূরে গেছিল, আর অস্ত্রটা আর পাই নাই, ওই হ্যাঁ দূরে গেছে, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। এই একটা লুই আই পড়ো। আপনার তো 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন, তাই না? তো আপনার কোথায় কিভাবে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন যদি আমাদের দয়া করে জানান। 1971 সালের সম্ভবত সোমবার আমরা মেসেজ পাইলাম যে আজকে পাকিস্তান বাহিনী আমাকে জ্ঞানগঞ্জের এই শাকটা, তারানগর, কলাতিয়া এই ইউনিয়নে অ্যাটাক করবে। তখন আমরা মোটামুটিভাবে যারা মুক্তিযুদ্ধ ছিলাম মোটামুটিভাবে একসাথে হইলাম, বসলাম, কথা কইলাম, কিভাবে কি করা যায় সেই সম্বন্ধে আলোচনা করলাম। তখন আমাদের কাছ থেকে একটা আসলো, প্রশ্ন আসলো, আমরা যদি এখানে একবারে কোনো একটা
অ্যাটাক করি তাইলে হারা তো কিন্তু এই এলাকা ম্যাসাকার করে হালাইব, হারা তো অনেক লোক আসবে। তো আমরা লোকের উপরে নির্ভর করে এখানে একটা ইয়ে করবো না, হাইতে আমরা এখানে কোনো আক্রমণ করবো না। আমরা যার যারভাবে পজিশন নিয়ে নেব, সুযোগ বুঝে আমরা আক্রমণ করব। এই কথা কইয়া আমরা রইলাম মোটামুটি 8:30 তো কাটাই দিলাম। ভোর 5টা 5:30 তখন দেখা যায় যে পাকিস্তান বাহিনী আটির বাজারে এসে নামছে। এরা মোটামুটি কলাতের দিকে অগ্রসর হইতেছে, আমগো দিকে আসে না। তো কলাতের দিকে যে অগ্রসর হইতেছে আমরা দেখতেছি যে কলাতের দিকে যাইতেছে, তখন আমরা এখান থেকে কয়েকজন দৌড়ে আইসা পড়লাম ইয়াত কাশিমালতা। তখন আপনারা কোথায় ছিলেন যখন? আমরা গ্রামে হ্যাঁ করে অবলোকন করতেছিলাম, এরা কি করে কি করবো। গ্রাম থেকে দেখা যায় তো আটির বাজারে ওই যে রাস্তা দিয়ে যাইতেছে দেখা যায়, গাড়িগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ গাড়িগুলো দেখা যায়। আবার অনেক এগরেও দেখা যায় যারা হাইটা যাইতেছে, আর্মস আছে হাতে, যাইতেছে দৌড়াইয়া দেখা যাইতো। যাই হোক তখন আমরা করলাম কি এই দেখে আইসা পড়লাম এখানে আইসা পড়া। তারপরে দেখলাম জানেন ইয়ার চেয়ারম্যানের বাড়ি থেকে একটা গ্রুপ নামছে, আবার একটা গ্রুপ একবারে বনপাতালে নামছে। বনপাতালে নেই কাশিমালতা মেকারের দিকে ঢুকতেছে। তখন আমরা দেখলাম যে এই দিক দিয়ে ঢুকতেছে। তখন আমরা করলাম কি এখান থেকে আমরা কয়েকজন, আমি শরীফ আর হলো মুক্তার, আমরা 3 জনই আসছিলাম এখানে আমগো গ্রামের। আর আসিল ইয়ার তোমার এই জয়নগরের 2-3 জন আছিল। এই কয়েকজন আমরা রওনা দিলাম যে আমরা মুক্তারে কইলো যে আমগো এখানে গ্রুপ আছে ইয়াতে পাড়াগ্রাম, আমরা ওইখানে গিয়া দেখি কি করণ যায়, এগরে অ্যাটাক করণ যায় কিনা বা করে কিনা, কি সিদ্ধান্ত নেয় এইটা কইলো। তখন করলে বললো তাড়াতাড়ি অনেক কথা বলার সময় নাই, দেউড়ে যাওয়া শুরু করলাম। আমার কাছে 3-4টা অস্ত্র আসছিল, এই অস্ত্রগুলি ইয়ার কাছে দিলাম, মজিবুরের আব্বার কাছে দিয়া আমরা রওনা দিলাম। যে এই লুকাই রেখো, হয়তো ফানিতে ফেলাই রেখো, না এতে গাতার ভিতরে ফেলাই রেখো, যে কেউ তো না টের না পায়। তো এটা দিয়া আমরা রওনা দিলাম। এখানে আসলাম, এখানে এসে করে দেখি ওই যে ইয়ার চেয়ারম্যানের বাড়ির থেকে যে আসতেছে এই গ্রুপ দেখে দৌড়ান শুরু করলাম ওইদিকে। দৌড়াইতে আমরা শেষ পর্যন্ত আমগরে এরা পাই নাই। এখানে আবার কয়েকজন মারলো, আমরা শব্দ পাইছি, কয়েকটা গুলির আওয়াজ পাইছি। শেষ পর্যন্ত আমরা ওইখানে গিয়ে জানতে পারছি যে কাশিমালতাতে 1-2 জন গুলি করছে। তো ওইখানে গেছি গা। ওইখানে যাওয়ার পরে ওইখানের ক্যাম্পে গেলাম, ক্যাম্পে ঢুকলাম। ক্যাম্পের ইয়া ছিল, কমান্ডার ছিল ওমর আলী, ইয়ার সেনাবাহিনীর সদস্য আর কি। তো ওইখানে গিয়া গেলাম। পরে আমাকে অস্ত্র দিল, অস্ত্র দিল। তারপরে আর ব্রিফিং করলো কীভাবে কী করব, কীভাবে আমরা অগ্রসর হব, কীভাবে একবারে অ্যাটাক করুন, এই ব্রিফিং দিতেছে। ব্রিফিং দিয়ে কয় চলেন, এখন আর সময় নাই, আমরা একবারে এখনই আক্রমণ করব। এটা কই আমরা চকপাতালে অস্ত্র লইয়া তাক কইরা, সম্পূর্ণ তাক কইরা রওনা দিলাম। রওনা দিয়ে গিয়ে ইয়ার মধ্যে এই গুদারাঘাটের এইখানে আইসা এরা ইয়ার ভিতরে কোম্পানি, হ্যাঁ টিনের ঘরের ভিতরে ঠাই নিছে এরা, ইয়ারা পাকবাহিনী। তখন এইটার সাইডের দিকে গ্রাম আছিল না, এই গ্রামের মধ্যে আমরা পজিশন নিলাম। এইখানে 5-6 জন, ওইখানে 5-6 জন, এইভাবে আমরা 23 জন আছিলাম। এই 23 জনে ভাগাভাগি করে আমরা এখানে একটা ইয়া নিলাম, পজিশন নিলাম। সারা রাত্র পজিশনে রইলাম। ভোর তখন আজানের সময় আমগো মধ্যে একজনে ইয়ে করলো, এই যে দেখা যায় এই যে আইসা পড়ছে পাকবাহিনী এইখানে এসে পড়ছে। আসলে কি ওইখানে পাকবাহিনী ছিল না, ওইখানে ছিল কতগুলি হোলার আইডিয়া আছে না, লইলে খারাপ করায় থই হোলার আইডিয়া ছিল। তখন হ্যাঁ যখন এটা কইলো, ওই কেউ ফায়ার করা শুরু করলো। হ্যাঁ ইয়াতে ওই আটির মধ্যে ফায়ার করা শুরু করলো। আমরা কাউন্টার ফায়ার দিলাম, মার দিলাম। তো ওই পাকবাহিনীর হারা ওইটাতে নেমা, ঘরের থেকে নেমা এই
নদীর সাইড দিয়ে সামনে ক্রস হইতেছে, ইয়ার দিকে যাইতেছে, এই গুদারঘাটের দিকে যাইতেছে। তখন আমরা করলাম কি, আমি কি এনে ইয়া ধরে লাভ নেই, এনে বৈশা থেকে তো আমার লাভ নেই, এগারো অ্যাটাক করতে দিব, এগারো মার তুলব। তখন কমান্ডার দিন আসছিল, অর্ডার দিল, ওমর আলী অর্ডার দিল সামনে অগ্রসর হোক। এই আমরা সামনে অগ্রসর হইতেছে, শেষ পর্যন্ত এনে গিয়া ঘরে আটকাইলাম। এনে গিয়া মোটামুটি যুদ্ধ, গুলি বিনিময় হইতেছে, গুলি বিনিময় হইতেছে। আমরাও পজিশন মতন, কেউ দিকে, কেউ নদীর দিকে, কেউ নদীর কিনারে, কেউ নদীর উপরে, কেউ ওই ইয়ার গ্রামের উপরে পজিশন নিয়ে আমরা মোটামুটি আমো মতন আমরা ফায়ার করে যাইতেছি। কারণ ফায়ার করতেছি এই কারণে, সাপোর্ট ফায়ার দিতেছি এই কারণে যে হারা যে জানি এই এলাকাটা হারা গিরা বাড়াইছে, এই হিসাবে আমরা চতুর্দিকটা সাপোর্ট ফায়ার দেওয়া শুরু করছি। সাপোর্ট ফায়ার দিতে আমরা দিনের আড়াইটা 3টে হবে। তখন ওমর আলী গুলি খেল, নদীর ওপার থেকে একটা গুলি আইসে, আর এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে পিছন দিয়ে বেরিয়ে গেছে, সাথেই দেন মারা গেল, সাথেই মারা গেছে। কারণ এই নাবির নিজে ঢুকছে, একবার পিছন দিয়ে বেরিয়ে গেছে। যখন কইল যে অ্যালাউন্ড হইল যে ওমর আলী মারা গেছে, গুলি খাইছে, আরে লইয়া যাওয়া লাগবো, তো আমরা মোটামুটি পজিশন সাইডে দিলাম। পজিশন সাইডে দিয়ে ওমর আলী নিয়ে আর উপরে উঠতে থাকলাম, উপরে এলাম, উপরে ইয়া রইলাম। আবার এই রাস্তার মধ্যে আবার একদল লোক খাইছে যে আপনারা এই 2 দিন দিয়ে না খাওয়া, আমরা খাওয়ার ব্যবস্থা করছি, আপনারা না খাই কোনো দিক যায় না। তখন আমরা বললাম না, খাওয়ার সময় নাই, অনেক লাস্ট লইয়ে যাবো, এটা মানুষের দেওয়া দিব, তারপরে আমরা এটাকে সময় করুন, সময় লাগবো আমরা এখানে দেরি না করি। তারপরে হ্যাঁ নাচর পান্তা আমরা খাওয়াই খাই রাস্তায়। কোন এলাকাটা এটা হচ্ছে ওই ইয়ার, এটা ওই সৈয়দপুর এলাকা, এই সৈয়দপুরের হ্যান্ডে নিয়ে এই কোন কথাটা ছিল লাস্ট নিয়ে যাবেন আর কি, ওইখানে আমরা খাওয়াইব আপনাদের, লাস্ট নিয়ে আমরা রওনা দিলাম, ওই সৈয়দপুর থেকে রওনা দিলাম, এসে বললাম ক্যাম্পে দেউড়াই। তখন তো আর রওনা মানে আসতে না, খালি দৌড় উঠবে আইসা লাস্ট সময় তো কইয়া আমরা কইলাম আমরা এই বাসা ছিল কোথায়, আমার বাসা বাইরে আমাদের এলাকার ছিল, আমগো এলাকার না। পরে আমাদের এখানে দাফন করলাম ওই যে ইয়াতে, ওই সৈয়দপুরের ইয়াতে কি ক্যাম্পটার নাম নাকি আছে বুঝলা জায়গা, যাই হোক এই ক্যাম্পে নিয়ে দাফন করলাম। দাফন করে আমরা অস্ত্র শস্ত্র জমা দিয়া, ক্যাম্পে জমা দিয়া শরীফে আমরা আইসা বললাম, আমরা গ্রামের দিকে আইসা বললাম যে গ্রামে আবার কোনটা হয়েছে না হয়েছে, হুমপুতে কালকে 2 জন মারা গেছে, কি হয়েছে না হয়েছে, দেউড়াই আসা শুরু করলাম। আয়া দেখি কি বাওয়াল মেসাকা, আগুন দিয়া করে ফুইরা মুইরা শেষ করছে। তারপরে এই যে দেখতে দেখতে আসলাম বাইতে দেখি যে চিলখাপাখারা হারা করতেছে, কই গেছে, কোন আন গেছে, ময়ূর দিয়েছে নাকি কি, এই অবস্থা আর কি। আমরা শেষ পর্যন্ত বাড়িতে এসে পৌঁছলাম। সুধী দর্শক, স্যার তার বার্ধক্যজনিত কারণে অনেক কিছু ভুলে যাচ্ছেন। যদি কোনো মিস ইনফরমেশন চলে আসে, আশা করব আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা তো জানি রাজাকাররা সবসময় বিরুদ্ধাচারণই করেছে, বা রাজাকারদেরকে আমরা নেগেটিভ চোখেই দেখি, কিন্তু যদি তারা রাজাকারী হয়ে থাকে তাহলে আপনাদেরকে কেন সহযোগিতা করলো? আমার কথা হইলো সব রাজাকার না, সব রাজাকারই বাঙালির ইয়ের জন্য, নিধন করার জন্য রাজাকার হয় নাই। কিছু কিছু রাজাকার আছে, 2-4 জন রাজাকার আছে, তারা বাঙালির উপকারের জন্যই রাজাকারের গেছে এবং রাজাকারের ভূমিকা পালন করছে এবং মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করছে, এলাকার জনগণকে বাঁচানোর চেষ্টা করছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে অনেকে আছে স্বেচ্ছায় রাজাকারের ভূমিকা গ্রহণ করে, সে তার এলাকাকে সেভ করেছে, তার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সহযোগিতা করেছে, তার নিজের সন্তানকে সে মুক্তিযুদ্ধে পাঠাইছে, হ্যাঁ, কিন্তু সে রাজাকারের ভূমিকা নিয়েছে, কারণ হচ্ছে সর্বোপরি সে তার দেশপ্রেম থেকে নিয়েছে। তাই আমরা ঢালাওভাবে সকল রাজাকারকে আমরা খারাপ বলতে পারি না। 80% লোক
খারাপ ছিল রাজাকার, খারাপ ছিল, 20% 20% লোকের আমরা খারাপ বলতে পারি না। গোপনে আপনার সহযোগিতা করছে। পাখানাদার বাহিনীর সাথে থেকে আপনার মুক্তিযোদ্ধাদেরকে বরঞ্চ সহযোগিতা করছে। আপনি খুব চমৎকারভাবে রাজাকারের বিষয়টাকে বিশ্লেষণ করেছেন। আর পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাই যে আপনার ভুয়া মুক্তিযোদ্ধাদের লিস্ট আউট করে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়া, এটা আসলে কেন হয় এবং সেটার ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা কি? বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে ক্ষমতায় আছে, তাদের ক্ষমতাটিকে দীর্ঘায়িত করার জন্য বিশেষ করে মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে অনেকেই। বিগত সরকারের সময় এরকম ঘটনা ঘটছে, এই বিশেষ এই মানুষে মুক্তিযোদ্ধা বানাই দিয়া এই সুবিধা বুক করাইছে। এটা হ্যাঁ রাজনৈতিক ব্যাপার, এটা তো আমরা আর হ্যাঁ ভিতরে গিয়ে কিছু বলতে পারব না। হ্যাঁ বিভিন্ন সময় ক্ষমতা থেকে এইগুলি করে। খালি আওয়ামী লীগ সরকারই না, বিএনপি সরকার আমল হয়েছে এরকম। এই অবস্থা তো এই দেশের মধ্যে, এই দেশের নেচার তো এরকম, চরিত্রটা এরকম। স্যার, আমাদের ঢাকা ক্যানভাস এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য আমাদের এই ক্ষুদ্র উপহার। আলহামদুলিল্লাহ, উপহার তো উপহারই, আমি অনেক খুশি হলাম। আর আপনাকে পেয়েও আমরা ধন্য। আমাদের জন্য আপনার দোয়া প্রত্যাশা করি। অবশ্যই আছে আমার দোয়া, আমি যে পর্যন্ত পাইছি থেকে তোমাদের জন্য আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আলাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা। আমরা জানতে পেরেছি আপনারা একসাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওনার সম্পর্কে আপনার ওভারঅল মূল্যায়ন জানতে চাচ্ছি। মাস্টার সাহেব ভালো মানুষ, শিক্ষকতা করছেন। যখন দেশে গণ্ডগোল লাগলো, মাস্টারের সহ আমরা সৈয়দপুর তুলসীখালী যেয়া ওই পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি। এই অপারেশনটা আপনারা একসাথে অপারেশন করছি, সুস্বাস্থ্য কামনা করছি। বয়স হয়েছে এখন উনি বয়সে কে বড়, আপনি না উনি? উনি বড়। উনি বড় না? আপনার কত? আমার বর্তমান বয়স 73 না? আর ওনার কথা হবে না? ওনার 80-এর উপর হবে। তাই তো আপনার চেয়ে অনেক সিনিয়র। হ্যাঁ, তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দোয়া করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।